দেখো কনজাংশন চ্যাপ্টার এখনই শেষ হয়ে যাবে, যতক্ষণ লাগে শেষ করে দেবো, কারণ আমি নোট রেডি করছিলাম আজকে, দেখছিলাম কনজাংশন চ্যাপ্টার যেগুলো এক্সামে আসে বেশিরভাগটাই হয়ে গেছে, আর কতগুলো পয়েন্ট বাকি রয়েছে সেগুলোকে লিখে দিলে চ্যাপ্টার শেষ। তো শুরু করা যাক। শেষ হয়েছে এখানে আমাদের পেয়ার্ড কনজাংশন চলছে। তো পেয়ার্ড কনজাংশন মোটামুটি পরীক্ষায় যেগুলো আসে সবই শেষ দেখলাম, একটা বাকি রয়েছে, সেটাকে আমি এখনই শেষ করে দিচ্ছি, দিয়ে ইন্ডিভিজুয়াল কনজাংশনে যাব। বাকি রয়েছে তোমার যেটা, সেটা হচ্ছে কোথায় গেল এটা, দ্য সেম, ড্র করছি, এই যে দ্য সেম ডট 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 ডট, এর সাথে পিয়ার লাগে হচ্ছে দ্যাট কিংবা অ্যাজ। দ্য সেম দিয়ে এখানে একটা ক্লজ বসলো, দিয়ে এদিকে যে কনজাংশন হিসেবে বসে সে হয় দ্যাট হতে পারে অথবা অ্যাজ বসতে পারে। ঠিক আছে, এবার আমরা তো আগেও পড়েছি, আগের ক্লাসগুলো করেছো যারা বা খাতায় তুলছো তারা ভালো করে বুঝতে পারবে যে অ্যাজ কথাটার অর্থ হচ্ছে যে সেম, একই রকম কিছু বোঝাবে। হ্যাঁ, সেম কিছু বোঝাবে, মানে এইদিকে যার কথা বলছে সেও এদিকেই থাকবে, সেম কিছু বোঝাবে। অ্যাজ এর অর্থটা এরকম, কিন্তু দ্যাট সবসময় কি হবে, ডিফারেন্ট থিং, এদিকে কিছু বলছে এদিকে আর একটা কিছু বলছে, মানে প্রথমটার সাথে দ্বিতীয়টার মানে মিল নেই আর কি, এরকম। অর্থাৎ অ্যাডিশনাল ইনফরমেশন দেবে, অ্যাডিশনাল বা এক্সট্রা ইনফরমেশন দেবে। তখন আমরা দা সেম এর সাথে দ্যাট লিখবো। ঠিক আছে, যেমন ধরো this is perhaps the same cat, এটা হয়তো সেই সেই বিড়ালটা। ঠিক আছে, এবার তোমাকে এখানে একটা অপশন মানে শূন্যস্থান দিয়ে দিলাম দ্যাট বা অ্যাজ। কারণ দ্যাট বা অ্যাজ কেন বলছে, কারণ আমরা তো জেনে গেলাম যে পিয়ার যদি দা সেম এর সাথে বসে তাহলে হয় দ্যাট বসবে নয়তো অ্যাজ বসবে, জেনেই যখন গেলাম তাহলে আমি আর অপশন অন্য দিচ্ছি না, দুটোর মধ্যে কোনটা বসবে সেটা আমরা দেখব। দিস ইজ পারহ্যাপস দ্য সেম ক্যাট ড্রাঙ্ক all the milk which she kept for the baby, শিশুটার জন্য যে দুধটা রেখেছিল। ছোট করলাম, তাহলে এবার দেখো বলছে দিস ইজ পারহ্যাপস দ্য সেম ক্যাট, এটা হচ্ছে হয়তো সম্ভবত সেই বিড়ালটা যেটা খেয়ে নিয়েছে, হ্যাঁ, যে দুধটা এটা কেপ্ট একসাথে বেবিটার জন্য রাখা হয়েছে। তাহলে এখানে দেখো এইদিকে একটা ইনফরমেশন দিচ্ছে বিড়ালের ব্যাপারে, এইদিকে আর একটা ইনফরমেশন দিচ্ছে দুধের ব্যাপারে, যে দুধটা খেয়ে নিয়েছে সেটা। ঠিক আছে, তো এটা একটা ইনফরমেশন দিচ্ছে আর কি। তো ডিফারেন্ট জিনিস, এদিকে বিড়ালের কথা বলছে, এদিকে বেবিটার আর দুধটার কথা বলছে, ওই জন্য এখানে কি বসাবো, দ্যাট। ক্লিয়ার হলো, এখানে বিশাল কিছু আর কোনো ব্যাপার নেই। তো পেয়ার্ড কনজাংশন আমরা মোটামুটি মোটামুটি বলবো, বলতে যা যা পরীক্ষায় আসে সবই কভার করে দিচ্ছি, এর বাইরে আসে না। ঠিক আছে, এবার আমরা ইন্ডিভিজুয়াল কিছু কনজাংশন নিয়ে আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হেডিং করি ইন্ডিভিজুয়াল কনজাংশন। কনজাংশন অন্যরকম ভাগ বইয়ে থাকে, ঠিক আছে, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, ওগুলো নিয়ে চাপ নেই, ওগুলো পরীক্ষায় কখনো ওই রকম ভাবে আসে না, পরীক্ষায় যেভাবে আসে আমি সেগুলোই করাচ্ছি। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, কোঅর্ডিনেট কোনগুলো, এইভাবে কখনো পরীক্ষায় আসে না। কনজাংশন থেকে কনজাংশন চ্যাপ্টার দুটো জায়গায় কাজে বেশি লাগবে। একটা হচ্ছে তোমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখন যেটা পরীক্ষাতে এসএসসি তে তো দেয়ই, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সামে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে পিকিউআরএস, যেটা মানে এলোমেলো সাজানো কনজাংশন। এই জায়গাটায় তোমাকে প্রচুর হেল্প করবে আমি যে কনসেপ্ট গুলো দিলাম।
যখন প্র্যাকটিসে করাবো প্র্যাকটিস ব্যাচে তখন তোমরা বুঝতে পারবে, কারণ এটা কোনো থিওরি আলাদা করে নেই যে তোমাদেরকে এই ব্যাচে করাবো, এটা পুরো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আর এরর কারেকশনে দেবে, ওই জোড়াই জোড়াই দেবে। তো এবার দেখো ইন্ডিভিজুয়াল প্রিপোজিশন কি, আমি এটাকে যদি দুভাগে ভাগ করি তাহলে দেখতে পাবো, প্রিপোজিশন বলছি সরি, কনজাংশন, কিছু কনজাংশন যারা ক্লজ কে জয়েন করে, ক্লজ মানে বাক্যাংশ, ক্লজ কে জয়েন করে, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়াল কনজাংশনেরই কিছু কনজাংশন রয়েছে যারা যারা তোমার লেটার কে জয়েন করতে পারে, হ্যাঁ, লেটার্স, ওয়ার্ডস শব্দ, তারপর তোমার ফ্রেজেস, ক্লজেস, মানে সবাইকে জয়েন করতে পারে, এদের জয়েন করে, মানে সবাইকে জয়েন করতে পারে, এরকম করে লিখে দিই। জয়েন করতে পারে, এটা বুঝে নিও জায়গাটা, ঠিক আছে। তো কি ব্যাপারগুলো দেখি চলো। শোনো, মনে রাখবে কনজাংশন মানে সেখানে মিনিমাম দুটো ক্লজ থাকতেই হবে, তাহলে জয়েন কাকে করবে, দুটো ক্লজকে তো জয়েন করতে হবে। তো দুটো যদি ক্লজ থাকে, কনজাংশন কটা থাকবে, একটা, ওয়ান কনজাংশন। এই দুটো ক্লজের মধ্যে একটা হবে তোমার রিজনকে শো করবে, একটা রিজন, রিজন মানে কজ বা কারণ, একটা রিজনকে শো করবে মানে কোনো কিছু ঘটার কারণ, আর একটা তোমার কোনো কারণের ফলে যে রেজাল্টটা হয় একটা রেজাল্টকে শো করবে, রেজাল্ট ক্লজ। এটা রিজন ক্লজ, এটা হচ্ছে একটা হচ্ছে রেজাল্ট ক্লজ, এটা দুটোকে শো করে। হলো, এবার যেটা আমি বলবো, রিজন আর রেজাল্ট আবার দু প্রকার, ভালো করে বুঝে নেবে, এগুলো বই এভাবে দেওয়া থাকবে না। রিজন দু প্রকার, কি কি রিজন, একটা হচ্ছে ফেভারেবল রিজন, ফেভারেবল রিজন মানে হচ্ছে বলি যেটা হওয়ার দরকার ছিল সেটাই হয়েছে, এটাকে বলবো ফেভারেবল রিজন, যেটা হওয়ার দরকার ছিল সেটাই হয়েছে, সেটাই হয়েছে, এটাকে বলবো ফেভারেবল। আর একটা হচ্ছে তোমার, এটাই দেখি, আনফেভারেবল বা তুমি বলতে পারো অপোজিট রিজন, অর্থাৎ যেটা হওয়ার মানে দরকার ছিল না অথচ সেটা হয়ে গেছে, অপোজিট রিজন। তো এই রিজন নিয়ে কি ব্যাপার আমি সব বলছি, চিন্তা নেই। ঠিক এরকম করে রেজাল্টেরও দুটো ভাগ হবে, একটা হচ্ছে তোমার ফেভারেবল রেজাল্ট, আর একটা হচ্ছে অপোজিট রেজাল্ট, মানে যেটা হওয়ার ছিল সেটাই ঘটেছে, সেটা ফেভারেবল, আর যেটা হওয়ার ছিল না অন্যটা ঘটে গেছে আর কি, অপোজিট রেজাল্ট বা আনফেভারেবল রেজাল্ট হলো। এবার কি জিনিসগুলো কখন কাজে লাগবে দেখো, তো আমি তোমাদেরকে আগে লিখে দিই যে ফেভারেবল রেজাল্ট বা ফেভারেবল রিজন শো করে কোন কনজাংশন গুলো, চারটে তোমার কনজাংশনের গ্রুপকে মনে রাখতে হবে। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 কি বলছে দেখো, গ্রুপ নাম্বার 1 দেবো
যে ফেভারেবল রিজন শো করে ও ফেভারেবল বানান বি করে গেলাম কোথা থেকে ফেভারেবল এফ এ ভি ও ইউ আর এ বি এল ই ফেভারেবল রিজন প্রথমে রিজন গুলোকে লিখি রিজন শো করে দাঁড়াও ফেভারেবল রিজন শো করলে সেই ক্লজের সামনে না লিখবো প্রথমে বসে কি কি দেখে নাও অ্যাজ এই কনজাংশনটা সিন্স এই কনজাংশনটা বিকজ এই কনজাংশনটা ফর এই কনজাংশনটা মানে দুটো করে তো ক্লজ থাকবে একটা ক্লজ কি শো করবে রিজন মানে কারণ আর একটা ক্লজ শো করবে তার রেজাল্ট ফল এবার যদি রিজনটা যদি ফেভারেবল হয় অর্থাৎ যেটা হওয়ার প্রয়োজন সেটাই ঘটে উল্টো না হয়ে সঠিকটাই ঘটে তাহলে তাকে বলবো ফেভারেবল রিজন আর ফেভারেবল রিজন শো করলে সেই ক্লজটার প্রথমেই যেহেতু জয়েন করতে হবে তো একটা কনজাংশন চাই সেই ক্লজটার প্রথমে আমাকে বসাতে হবে অ্যাজ সিন্স বিকজ ফর এসব মানে এগুলো হচ্ছে ফেভারেবল রিজনে শো করে কনজাংশন ক্লিয়ার তো গ্রুপ টু দেখো এবার অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তো অনেকে জয়েন হতে পারছে না নেটওয়ার্কের ঠিকঠাক গ্রুপ টুটা দেখো গ্রুপ টুটা আমি লিখবো আনফেভারেবল রিজন আমরা অত ভেঙে লিখবো না আমি শুধু আনফেভারেবল রিজন লিখবো আর কনজাংশন গুলো লিখবো আগেরটার মতোই বাংলা হবে আনফেভারেবল রিজন শো করে সেই কনজাংশন গুলো কি কি শুনে নাও though although however while whereas আর এগুলো অটোমেটিক প্র্যাকটিস করতে করতে মনে থেকে যায় বাংলা করেই তো অত চাপের কিছু নেই জাস্ট নোট আকারে লিখে রাখো গ্রুপ থ্রিতে যেটা লিখবো আমরা যে ফেভারেবল রেজাল্ট শো করে এমন কনজাংশন শুধু বি লিখছি কেন আমি আজকে এফ এ ভি ও ফেভারেবল রেজাল্ট শো করে এরকম কনজাংশন কি কি লিখে নিই সো therefore thus hence that's why এগুলো হচ্ছে ফেভারেবল রেজাল্ট শো করে গ্রুপ 4 আনফেভারেবল রেজাল্ট শো করবে বা অপোজিট আমি এটাকে কি দিয়েছিলাম গো আনফেভারেবল লিখেছে আনফেভারেবল মানে কিন্তু অপোজিট এটার মানে হচ্ছে অপোজিট আবার অনেকে বুঝতে পারবে না এটা হচ্ছে অপোজিট ফেভারেবল অপোজিট বা আনফেভারেবল এটাকে লিখে দিই আনফেভারেবল বা অপোজিট শো করে
এরকম কনজাংশন গুলো লিখে নিই। বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস। ঠিক আছে, এই কটা। তো এই চারটে গ্রুপ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, কেমন কি আসবে না আসবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ তো লেখা হলো, এবার দেখো। ধরো বললাম আই ওয়ার্কড হার্ড, ড্যাশ, I passed the exam. এটা দেখো, I worked hard dash, I failed the exam. ঠিক আছে, এবার তোমাকে কি করবে, এই চারটে গ্রুপ থেকে একটা একটা করে কনজাংশন দিয়ে অপশন দিয়ে দেবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। নয়তো তোমাকে এখানে একটা ভুল দিয়ে দেবে, ভুল কনজাংশন দিয়ে দেবে, বলবে এরর কারেকশন করতে। তাহলে আমাকে এবার দেখতে হবে, অর্থ করে অনেক সময় হয়ে যায়, অনেক সময় কি বেশিরভাগ সময় অর্থ করে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু শিখে রাখতে হবে এইভাবে। সব সময় সবকিছুতে মানে ট্রিক ট্রিক করা যায় না, থিওরিটা আগে জানতে হবে, তারপর ট্রিক জানতে হবে, অঙ্কের মতো আর কি। দেখো, আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আই পাস দ্য এক্সাম, আমি এক্সাম পাস করেছিলাম, এরকম বলতে আছে। তাহলে কোনটা রেজাল্ট, রেজাল্ট শো করছে এক্সামে পাস করাটা, তাহলে এই দিকে যেটা আছে এটা হচ্ছে রেজাল্ট ক্লজ, এটার নাম হচ্ছে রেজাল্ট ক্লজ, তাই তো, কারণ এটা হচ্ছে রেজাল্ট। আর পাস করার কারণটা কি, আই ওয়ার্কড হার্ড, এর জন্য। বেশ, অত এই দিকে দেখার দরকার নেই, শুধু এই এক দিকটা করলেই হবে। শূন্যস্থানের পরেরটা কি আছে দেখলেই হবে, রেজাল্ট ক্লজ রয়েছে, বা এটাকে কি বলবো, রেজাল্ট ক্লজ না বলে আমরা বলবো রেজাল্টটা কেমন, ফেভারেবল রেজাল্ট, ফেভারেবল লিখি, কারণ রেজাল্ট তো দু রকম হয়, ফেভারেবল না আনফেভারেবল। তো এটা হচ্ছে ফেভারেবল রেজাল্ট, কারণ কঠোর পরিশ্রম করলে তো সে পাস করবেই, তাহলে এটা হচ্ছে এর ফেভারে যাচ্ছে, ফেভারেবল রেজাল্ট। এবার ফেভারেবল রেজাল্ট ক্লজ যেটা, সেখানে ফেভারেবল রেজাল্টের যে কনজাংশন গুলো হয় সেগুলো আমরা দেখে নেব। তো দেখো, ফেভারেবল রেজাল্টের কনজাংশন কোনগুলো, ফেভারেবল রেজাল্ট, রেজাল্ট বলেছি, এই যে ফেভারেবল রেজাল্টের কনজাংশন হচ্ছে সো, দেয়ারফর, দাস, হেন্স, দ্যাটস ওয়ে। তুমি যে কোনো একটা লিখে দিলেই হয়ে যাবে, অর্থ দেখবা সব একই রকম অর্থকে প্রকাশ করে। সো মানে তাই, দেয়ারফর মানে তাই, দাস মানে এইভাবে, হেন্স মানে এইভাবে, এখন থেকে এরকম, দ্যাটস ওয়াই মানে এই কারণে। তো সবগুলোই কিন্তু ফেভারেবল কনজাংশন রেজাল্ট শো করার জন্য। তাই তুমি এখানে দেখো অপশন যে কোনো একটা দেবে চারটের মধ্যে, এখানে সো বসিয়ে দেবো, বাস হয়ে গেল। কিন্তু দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা খেয়াল করে দেখো, আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, এটা আমার তারপরে কি হলো, আই ফেল দ্য এক্সাম, রেজাল্ট কি, রেজাল্ট কি হলো, এই দিকটা হচ্ছে রেজাল্ট ক্লজ, তারপরে রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে অপোজিট রেজাল্ট, তাই না, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, পাস করার জন্য করেছিলাম, কিন্তু পাস না হয়ে কি হয়ে গেল, ফেল হয়ে গেল, তাহলে এটা হচ্ছে অপোজিট রেজাল্ট। তা রেজাল্ট যদি অপোজিট হয় বা আনফেভারেবল, তাই না, আনফেভারেবল, তাহলে তার কনজাংশন কি কি দেখে নাও, আনফেভারেবল রেজাল্টের কনজাংশন বাট হতে পারে, স্টিল হতে পারে, ইয়েট হতে পারে, নেভারদিলেস হতে পারে, যে কোনো একটা দেবে তোমাকে অপশনে। তাই তুমি এখানে আমি বাট বসিয়ে দিই, দেখো অর্থটা সঠিক হয়ে গেল একদম। আই ওয়ার্কড হার্ড বাট আই ফেল দ্য এক্সাম, আমি কঠোর পরিশ্রম করেছিলাম কিন্তু আমি, এখানে অর্থ দিয়ে অনেক সময় মানে হয়ে যাবে, এতগুলো মনে রাখার দরকার নেই, অর্থ দিয়েই তো হয়ে যাবে অপশনে, অনেক সময় কনফিউশনও তৈরি হতে পারে, ওই জন্য পুরো ডিটেলে বলে দিলাম। ঠিক আছে, আরো দেখো, I was absent dash
I was ill. আরে দেখো, I was ill. I was present. দেখো, I was present. I was fine. একই রকম দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে দেখা এই দিকটা রিজনকে শো করছে কারণকে না রেজাল্টকে। দেখো আমি অ্যাবসেন্ট ছিলাম, কেন না আমি অসুস্থ ছিলাম, তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে তো কারণকে শো করে, তাই না? তার মানে এই দিকটা হচ্ছে রিজন, রিজন বোঝাচ্ছে, তাই না? এবার রিজন বোঝাচ্ছে, তোমাকে জানতে হবে এই রিজনটা ফেভারেবল না আনফেভারেবল বা ফেভারেবল না অপোজিট, তাহলে হয়ে যাবে। তাহলে বলো অ্যাবসেন্ট ছিলাম, তার কারণ অ্যাবসেন্ট ছিলাম কারণটা অসুস্থ ছিলাম, তাহলে জিনিসটা তো ফেভারেবল। অসুস্থ থাকলে তো সেটা অ্যাবসেন্টই হয়, তাই না? তুমি তো অসুস্থ থাকো খুব, তাহলে তুমি অবশ্যই যাবে না, তো এটা তোমার রিজনটা তোমার পক্ষেই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার রিজনটা হচ্ছে ফেভারেবল রিজন। তাই আমি লিখলাম ফ্যাভ, শুধু ফ্যাভ লিখলাম, মানে ফেভারেবল রিজন। আর ফেভারেবল রিজন শো করে এরকম কনজাংশন কোনগুলো, এই যে লেখা আছে ফেভারেবল রিজন শো করে অ্যাজ, সিন্স, বিকজ, ফর, অপশনে যে কোনো একটা থাকবে তুমি লিখে নেবে, দেখবে বিকজটাই বেশি আমরা ব্যবহার করি। দেখো এবার অর্থটা হয়ে গেল, আমি অ্যাবসেন্ট ছিলাম কারণ আমি ছিলাম অসুস্থ। ঠিক আছে, এরকম করে তোমাকে দেখতে হবে। নেক্সট দেখো, আই ওয়াজ প্রেজেন্ট, এটা রিজন না রেজাল্ট আগে দেখতে হবে, তাহলে তোমাকে গোটাটাই পড়ো আগে। আমি অসুস্থ ছিলাম, আমি উপস্থিত ছিলাম, এরকম বলতে আছে। তাহলে এখানে কিন্তু দেখো উপস্থিত থাকাটাই তো হচ্ছে তোমার কি বলবো রেজাল্ট, তাই না? উপস্থিত থাকাটা হচ্ছে রেজাল্ট। এবার রেজাল্টটা কি, ফেভারেবল না অপোজিট, সেটা তোমাকে দেখতে হবে। তাহলে গোটাটা পড়ো, আমি অসুস্থ ছিলাম, আমি উপস্থিত ছিলাম, তাহলে এটা তো কিন্তু পুরো দুটো একদম কি হয়ে গেল, অপোজিট হয়ে যাচ্ছে না? অসুস্থ তবুও কিন্তু সে প্রেজেন্ট ছিল, তাহলে এটা ফেভারে যাচ্ছে না, এটা এটা বলবো আমরা অপোজিট রেজাল্ট বা আনফেভারেবল। ঠিক আছে, অপো লিখলাম, কারণ অসুস্থ তো, অসুস্থ হলে তো প্রেজেন্ট থাকার কথা নয়, কিন্তু ছিল, তার মানে এটা হচ্ছে অপোজিট রেজাল্ট। তাহলে অপোজিট রেজাল্ট শো করে এমন কনজাংশন আমাদেরকে লিখতে হবে। অপোজিট রেজাল্ট শো করে এই যে কনজাংশন বাট, স্টিল, ইয়েট, নেভারথেলেস, তুমি যে কোনো একটা বসিয়ে দেবে, বাট বসিয়ে দিলাম। দেখো এবার অর্থ খুব সুন্দর হয়ে যাচ্ছে। তারপরটা দেখো, আই ওয়াজ প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম, আই ওয়াজ ফাইন, আমি দারুণ ছিলাম বা আমি ঠিক ছিলাম, সুস্থ ছিলাম, এটা বলতে আছে। তাহলে সুস্থ থাকাটা তো কারণ, রিজন, সুস্থ ছিলাম বলেই তো আমি প্রেজেন্ট ছিলাম, এই দিকটা হচ্ছে রেজাল্ট, তাই না? সুস্থ থাকার রেজাল্ট এটা, আর সুস্থ থাকাটা কি কারণ, রিজন। এবার রিজনটা ফেভারেবল না অপোজিট তোমাকে বলতে হবে। দেখো প্রেজেন্ট ছিলাম, সুস্থ ছিলাম, তো দুটোই তো ফেভারেবল, ঠিকই তো, অপোজিট তো নয়, সুস্থ ছিলাম তাই প্রেজেন্টও ছিলাম, তাহলে এটা হচ্ছে তোমার ফেভারেবল রিজন। ফেভারেবল রিজন শো করে এমন কনজাংশন গুলো হচ্ছে তোমার কি, বিকজ, হ্যাঁ আর অনেক কিছু আছে, তো এখানে আমি বিকজ লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে তোমাকে এই জিনিসটাকে আয়ত্তে আনতে হবে। কেন আরো দেখাচ্ছি, এবার একটু অন্যরকম দেখাই, একটু টেন্স রিলেটেড দেখাই, যদিও টেন্সে এটা বলেছিলাম আমি, তো টেন্সে যে সাথে একটু অ্যাটাচ রয়েছে, এখানে আরেকবার বলে দিই। ওহ কেমন দাগ হলো গো, সোজা হবে। তো ধরো এটা প্রেজেন্ট, এটাকে আমরা নাও বলি, টেন্সে বলেছি দেখবা, এটা ফিউচার, আর এই গোটাটা কি, গোটাটা হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে পাস্ট। এবার পাস্টের দুটো ঘটনা আমি ঘটাবো, এখানে একটা ঘটনা ঘটলো, এখানে একটা ঘটনা ঘটলো,
এটাকে আমি দেবো 2023 সাল, সরি, আর এটা দেবো 2018। এবার দেখো 2018 সালে কোনো কারণের জন্য মানে কিছু যদি ঘটে তবেই তো তার ফলটা 2023-এ পাবো, 2018-তেও পেতে পারি। আমি যেহেতু এখানে দুটো সালের কথা বলছি, মানে আমি বলতে চাইছি যখনই দুটো সালকে প্রেজেন্ট করবে, পাস্টে দুটো সালের কথা বলবে, তখন প্রথম সালটা হবে শো করে রিজনকে, এটা মাথায় রাখবা। মানে দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা রিজন শো করবে আর দ্বিতীয় ঘটনাটা শো করবে রেজাল্ট। এটা মুখস্থ রেখে দিও। দুটো ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটবে তার মানে নিশ্চয়ই 2018 সালের ঘটনাটা প্রথম ঘটেছে, নাহলে কি করে হবে, তাই না? তো 2018 সালের ঘটনাটাকে আমরা রিজন বলবো, 2023 সালের ঘটনাটাকে বলবো রেজাল্ট। এবার এটা কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে যদি রিজন শো করে তাহলে সেই ক্লজটাতে তুমি লিখবা পাস্ট পারফেক্ট। টেন্সে আমরা বলেছিলাম এটাকে কেমন ভাবে পড়েছিলাম বলতো, যে অতীতে দুটো ঘটনা ঘটে গেলে যেটা আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে তার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট। তো এখানেও কাজে লাগতে পারে। পাস্ট ইনডেফিনাইট মানে ভার্বের 2 নম্বর, আর পাস্ট পারফেক্ট মানেই হ্যাড প্লাস V3। উদাহরণ দিয়ে দেখাচ্ছি। The man got late dash, he had missed the bus। এটা কনজাংশন দিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে? কনজাংশন। এবার তোমাকে তো আমি শিখিয়েই দিলাম। দেখো এই দিকটা কি আছে, V2 সিম্পল পাস্ট টেন্স, আর এটা দেখো হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমি কি বললাম, যেটা পাস্ট পারফেক্ট থাকবে, এই যে দেখো পাস্ট পারফেক্ট, সেটা কি হবে, রিজন। তার মানে এই দিকটা হচ্ছে রিজন হলো। এবার রিজন যেহেতু বলছে, এবার রিজনটা আমি দেখবো ফেভারেবল না অপোজিট। মানুষটা দেরি হয়েছে এবং সে বাসটা মিস করেছে, তাহলে বাসটা মিস করেছে, এটা হচ্ছে তোমার একদম কি বলবো রিজন, এটা লিখেছি। তো রিজনের মধ্যে এটা ফেভারেবল না অপোজিট আমাকে জানতে হবে। তো দেখো কেউ যদি লেট করে, এদিকে এইভাবে দেখবো, কেউ যদি লেট করে তাহলে তো সে বাস মিস করবেই, তার মানে এটা হচ্ছে তোমার ফেভারেবল রিজন। এটা হচ্ছে ফেভারেবল রিজন। ফেভারেবল রিজন শো করে যে কনজাংশন গুলো, সেটা অ্যাজ হতে পারে, সিন্স হতে পারে, তোমাকে একটা দেবে অপশনে, অ্যাজ বিকজ হতে পারে, এগুলো লিখে দিয়েছি দেখবা, বুঝতে পেরেছো? তো এইগুলো যে কোনো একটা বসিয়ে দিতে হবে। বেশ, এটা গেল। নেক্সট একটা প্রিভিয়াস ইয়ার্স দেখায়, বলছে ড্যাশ দ্য ব্যাড ওয়েদার উই হ্যাভ কনসিলড আওয়ার প্ল্যান। আমি এখানে বলবো না কি বসবে, আমি মানে করে বলতে চাইছি যে কি সমস্যা হয় মানে করে কোনো কাজ করলে। উই হ্যাভ কনসিল সব সময় সবকিছু খাটে না, আবার অনেক সময় মানে করলে ইজি হয়ে যায়। উই হ্যাভ কনসিলড আওয়ার প্ল্যানস, আমরা যে প্ল্যান গুলো করেছিলাম, প্ল্যান, সেই প্ল্যানটা ভেস্তে গেছে, ক্যান্সেল করে দিয়েছি। ফর টুমোরো, শুধু টুমোরো হয় না, ফর টুমোরো, টুমোরোর জন্য যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল করেছে। তাহলে এটা দেখো, এটাতে দেখো মানে হয়ে হয়ে যাচ্ছে যে ব্যাড ওয়েদারের জন্য আমরা আমাদের আগামীকালের প্ল্যানটাকে ক্যান্সেল করেছি। তাহলে তুমি কি বলবে, ব্যাড ওয়েদারের কারণে। তো এখানে অটোমেটিক চলে আসছে উত্তর, যেখানে কারণে এই কথাটা আসছে, ব্যাড ওয়েদারের কারণে। এবার কেউ যদি ভাবে যে কারণে ইংলিশ বিকজ, তাহলে কিন্তু সে ভুল হয়ে গেল। কারণ ইংলিশ হচ্ছে বিকজ, কারণে ইংলিশ হচ্ছে
বিকজ অফ, বিকজের পরে একটা অফ বসাতে হবে। বিকজ অফ হয়, ডিউ টু হয়, ওয়িং টু হয়, অন অ্যাকাউন্ট অফ হয়, এগুলো মানে কারণে। ঠিক আছে, সো এখানে অপশনে দেখা গেল বিকজ আছে আর বিকজ অফ আছে, তুমি বিকজ করে দিয়ে চলে এসছো, তো জয়েন তো বিকজ দিয়ে করি আমরা, কিন্তু না, এটা কিন্তু জয়েন করছি না। একটা জিনিস দেখো কেন আমি এটা নিয়ে এসেছি, এটা কিন্তু জয়েন করছি না। জয়েন হতে গেলে কি বললাম আমি, আবারও বলছি, কনজাংশন দিয়ে একটা অপশনে দিয়েছে ওরা বিকজ, আর একটা বিকজ অফ দিয়েছে। তুমি মানে টানে জানো না, কিছু না, তুমি বিকজটা করে দিয়ে চলে এলে, কিন্তু উত্তর হবে বিকজ অফ। কেন হবে? বা কনজাংশন কখন ইউজ করব? বিকজটা হচ্ছে এখানে কনজাংশন। কনজাংশন কখন ইউজ করব? যখন এইদিকে একটা ক্লজ থাকবে, এইদিকে একটা ক্লজ থাকবে, বা দুটো ক্লজ থাকবে, এইদিকে নাও থাকতে পারে, বিকজটা প্রথমে বসতে পারে, বিকজ এখানেও বসতে পারে, বিকজ এখানে বসেও হতে পারে, এইদিকে পরপর দুটো থাকতে পারে, তাই না? মোট কথা হচ্ছে একটা কনজাংশন তখনই লিখবো বা পাবো যখন দুটো ক্লজ থাকবে। হলো? কিন্তু এখানে দেখো, দ্য ব্যাড ওয়েদার, এটা কি ক্লজ? না, ক্লজ হতে গেলে কি করতে হয় গো? ক্লজ কি? ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দ থাকবে উইথ আ ফাইনাইট ভার্ব, এবং তার মাঝে তার সাথে একটা কি থাকতে হবে? মেন বা ফাইনাইট ভার্ব থাকতে হবে, তবেই তাকে আমরা ক্লজ বলবো, শুধু গ্রুপ অফ ওয়ার্ডস হলেই হবে না। এখানে কি আছে দেখো, এখানে দেখো কি রয়েছে, দা একটা ওয়ার্ড, ব্যাড একটা, ওয়েদার ওয়েদার একটা ওয়ার্ড, তাহলে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, ঠিক আছে, কমা মানে আরেকটা ক্লজ শুরু হচ্ছে ওইদিকে, তো এটা হচ্ছে, এখানে কোনো দেখো ভার্ব নেই, তাহলে একে আমরা ক্লজ বলতে পারবো না। এটা কি? এটা হচ্ছে ফ্রেজ। ওকে, এটা হচ্ছে ফ্রেজ। আর ফ্রেজের ব্যাপারে যেটা তোমার কাজ করছে এখানে, তাহলে এখানে কি হচ্ছে, এটা কনজাংশন হবে না, তার মানে আমাকে এখানে প্রথমেই ছাঁট দিয়ে দিতে হবে, বিকজ কে ছাঁট দিয়ে দিতে হবে, ঠিক আছে, বিকজ হবে না। কি হবে? বিকজ অফ হবে। কেন বিকজ অফ হবে? শোনো, কারণ এইখানে যে কোনো নাউন বা প্রোনাউন যদি থাকে, আর এখানে যদি শূন্যস্থান থাকে, এদিকে আরেকটা ক্লজ আছে ধরো, এখানে যে নাউন প্রোনাউন থাকলে এখানে একদম গ্যারান্টেড এখানে যে বসবে সে হচ্ছে প্রিপোজিশন। শুধু নাউন প্রোনাউন থাকলে, এটা কোনো ক্লজ নয়, এটা শুধু একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা ফ্রেজ যাই হোক, এটা কিন্তু ক্লজ হবে না। ক্লজ হলে কনজাংশন লাগতো, কারণ এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটো ক্লজ, একটা কনজাংশন লাগতো। যেহেতু এটা ক্লজ নয়, এটা হচ্ছে একটা নাউন বা প্রোনাউন বা একাধিক ওয়ার্ড, যেটা নাউন ফ্রেজ বা নাউন ফ্রেজের কাজ করে। নাউন প্রোনাউন ফ্রেজ তো হয় না, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। তো এখানে এই ব্যাড ওয়েদার, দ্য ব্যাড ওয়েদার, এটা হচ্ছে নাউন ফ্রেজ, তাই ফ্রেজ রয়েছে, তাই আমি এখানে কনজাংশন বসাতে পারবো না, তাই বিকজ অফ হলো। এরকম ভাবেও কিন্তু পরীক্ষায় সহজে করা যায়। তুমি কনজাংশন দেখবেই না, কারণ কেন দেখবো না? কারণ এখানে ক্লজ নেই, দুটো ক্লজ নেই, আমি তাহলে একটা কনজাংশন পাবো কি করে? একটাই ক্লজ, এইটা গোটাটায় একটাই ক্লজ, ঠিক আছে, এই গোটাটায় একটাই ক্লজ। সেই জন্য এখানে আমার কি বসলো, যে বিকজ অফ যেটা, এই ফ্রেজ, এটা কিসের কাজ করবে? এটা ফ্রেজ, আর এই বিকজ অফটা কি? বিকজ অফটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে যেগুলো আমি কারণে বা কারণে ইংলিশ বললাম, কারণে ইংলিশ কি কি বললাম? বিকজ অফ। এরা যখনই অপশনে থাকবে তুমি কি চেক করবে দেখে নাও, ডিউ টু। অপশন এলিমিনেশন পদ্ধতি শিখে গেলেই তোমার একদম পরীক্ষায় কেল্লা হতে। আমরা ওইভাবে পড়ি না তো, প্র্যাকটিস প্র্যাকটিস করি তো অন্যরকম ভাবে, বই কিনে ওই এমসিকিউ কটা প্র্যাকটিস করে যায়, ওইভাবে হয় নাকি তাই ইংলিশ?
রীতিমতো প্র্যাকটিস ব্যাচে প্র্যাকটিস করতে হবে 4-5 মাস, অটোমেটিক চলে আসবে ফ্লুয়েন্সি। তো যেটা বললাম বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিপোজিশন, মনে রাখবে। এদের পর তুমি দেখবে শিওর কোনো নাউন থাকবে বা প্রোনাউন থাকবে, সেটা ফ্রেজ হতে পারে বা কোনো একটা ওয়ার্ড হতে পারে। প্রোনাউন বুঝলে? আর এই নাউন প্রিপোজিশনের পরে যে নাউন প্রোনাউনটা থাকে তাকে আমরা বলি প্রিপোজিশনাল অবজেক্ট। এই প্রিপোজিশনের অবজেক্ট সব এগুলো করানো হয়ে গেছে, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসে, আমরা রিভিশন করি না বলে ভুলে যাই, স্বাভাবিক এত কিছু জিনিস ভুলে যাওয়াটা। এক্সট্রা স্লাইড ডিলিট করে দিই। আর একটা জিনিস পড়ে রয়েছে কনজাংশনের, ক্লিয়ার করে দিই। আচ্ছা তার আগে আরেকটা বলে দিই, নাহলে আবার এটা ভুলে যাব। সুপার ফ্লুয়াস বলে একটা চ্যাপ্টার ছিল, দেখবা সুপারফ্লুয়াস কনজাংশন কিছু রয়েছে, অর্থাৎ যার কোনো প্রয়োজন নেই। সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, এক্সট্রা। তো এরকম কোয়েশ্চেন দিতে পারে, কিভাবে ডিল করবে দেখো। যেমন ধরো, অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড সো আই মাস্ট হেল্প হিম। মনে রাখবে এই অ্যাজ এর সাথে সো এটা আসবে না। অ্যাজ মানে যেহেতু সে আমার বন্ধু তাই আমি, বা সেহেতু আমি তাকে অবশ্যই সাহায্য করবো, এই কমাটাই এলেই হবে, সো হয় না। তো এটা সুপারফ্লুয়াস, এক্সট্রা হয়ে গেল, কমা মানে এখানে সো, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখো, অ্যাজ এর সাথে কখনো সো এভাবে দেবে না। কেটে দিলাম। আরো কিছু দেখো এক্সট্রা যেগুলো আসে পরীক্ষায়, সেগুলো লিখবো না। যেমন ধরো, however it seems difficult but you can do it, এরকম দিয়েছিল পরীক্ষায়। তো তুমি কি করবে, however এর সাথে বাট কখনো আসে না, এটা সুপারফ্লুয়াস, কমা আসবে শুধু, ঠিক আছে? আরো দেখো, আরো দুটো আছে। as soon as the rain stopped কমা দিয়ে আবার দেন the lights went off, লাইট চলে গেছিল। তো আমরা জানি, না জানা থাকলে জেনে নাও, কখনোই অর্থ কিন্তু বাংলায় করতে গেলে অর্থই দেন টেন এসব চলে আসবে, কিন্তু কখনোই দেবে না কমা দিলেই এনাফ, ঠিক আছে? ভুল হয়ে যাবে দেন দিলে। আর একটা দেখো, বিকজ, স্যার এখানে কি শুধু কমার জন্য কি এগুলো হচ্ছে না? হ্যাঁ কমার জন্য হচ্ছে না, কমাটাই অ্যাজ সুন অ্যাজ এর সাথে কমা আসবে, কোনো অন্য কিছু আসবে না। হ্যাঁ, মানে জুড়ি টাইপের আর কি। বিকজ হি ওয়াজ ইল কমা, তোমরা যদি বলো স্যার যদি কমা না যায় তাহলে হবে না, হবে না, তবুও ভুল, কমাটা দিতেই হবে। therefore he didn't go to college। তো এখানে কি করব আমরা, therefore কে কেটে দেবো, বিকজ হি ওয়াজ ইল, তার অসুস্থতার কারণে, হ্যাঁ থাকার জন্য সে যেতে পারেনি, এই কমা দিলে হয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কনসেপ্ট বাকি রয়েছে, সেটা ক্লিয়ার করে দিলেই কনজাংশন চ্যাপ্টার শেষ। আর কিছু চ্যাপ্টার সেরকম থিওরি করার মতো বাকি রইল না, চুটকাট যা আছে প্র্যাকটিস গেছে, প্র্যাকটিসের ব্যাপার আছে। আর কিছু বলবো আমি গ্রুপে বলে দেবো যা বলা, ঠিক আছে? তো দেখো এবার একটা কনসেপ্ট যেটা পড়ে রয়েছে, অ্যান্ড আর বাট এর কনসেপ্ট। অ্যান্ড তো কনজাংশন, বাট ও কনজাংশন, এটা বাকি আছে, এটাকে ক্লিয়ার করে দিই।
আমি অ্যান্ড এর ব্যাপারটা বলবো, অ্যান্ড এর যা যা বলবো বাটের ক্ষেত্রে সেগুলোই প্রযোজ্য, ঠিক আছে? তাই অ্যান্ডটা বলবো। প্রথমেই যেটা আমি বলতে চাই অ্যান্ড এর বা বাটের ব্যাপারে, পার্টস অফ স্পিচ, অ্যান্ডটাই দেখে নিলেই হয়ে যায়। অ্যান্ড পার্টস অফ স্পিচ মানেটা কি? মানেটা কিছুই না, অ্যান্ড কনজাংশন যখন জয়েন করবে এদিকে কোনো ওয়ার্ড থাকবে, এদিকে কোনো ওয়ার্ড থাকবে, তো এর পার্টস অফ স্পিচ, এর পার্টস অফ স্পিচ সেম হবে। মানে এইদিকে যদি নাউন থাকে এটাও নাউন হবে, প্রোনাউন প্রোনাউন এরকম, মানে সেম পার্টস অফ স্পিচ জয়েন করে অ্যান্ড। এটা একটা পয়েন্ট গেল। বেশ, আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যান্ড এর, এদিকে যদি পজিটিভ সেন্স কে জয়েন করে, পজিটিভ বাক্য নয় কিন্তু, সেন্স বলছি আমি, অর্থ, তো এই দিকেও কিন্তু পজিটিভ সেন্সই থাকবে এই ক্লজে, ঠিক আছে? এইদিকে যদি ও নেগেটিভ সেন্স রাখে অ্যান্ড, তাহলে এদিকেও নেগেটিভ সেন্স কে জয়েন করবে, মাথায় রাখবা। আর বাট কি করে, একটু ব্যাটারি শেষ হয়ে গেছে মনে হয়, এক মিনিট। বাট সব সময় অপোজিট জিনিসকে জয়েন করে, মানে এদিকে যদি পজিটিভ থাকে বাট কি করে এদিকে নেগেটিভকে নেবে, এদিকে যদি নেগেটিভ থাকে বাট কি করে পজিটিভকে নেবে, এটা পার্থক্য, ঠিক আছে? এবার দেখো, এটুকু তো বললাম, এবার সাধারণ কিছু উদাহরণ দিয়ে বোঝাই, কিছু কিছু জায়গা তোমাদের লিখতে গিয়ে ভুল হয় সেগুলো দেখাচ্ছি। দেখো, তাহলে একটা ইজি উদাহরণ দিই, যেমন রাম এন্ড রোহিত আর ফ্রেন্ডস। তো এটা তো একটাই ক্লজ না, একটাই ক্লজ, তাহলে এখানে এন্ড কি করলো, রাম এবং রোহিতকে জয়েন করলো, তো রাম নাউন রোহিত নাউন, এটা নর্মাল জিনিস, এটা কোনো ব্যাপার নয়। এবার একটু বড় বাক্য লিখি, দ্য বয়েজ অফ সেকশন এ and the girls of section B, আচ্ছা এক কাজ করো, the boys of section A and section B are very helpful হলো। এবার দেখো অ্যান্ডটা কাকে কে জয়েন করলো আমি সেগুলোকে দেখাচ্ছি, একটা একটা করে বাক্য আমি চেঞ্জ করব। এখানে কাকে জয়েন করলো, সেকশন এ কে এবং সেকশন বি কে জয়েন করলো, মানে সেকশন এ বি কে বলবো না, সেকশন এ এর ছেলেদেরকে, ভুল হলো আমার কথাটা, ছেলে তো দুটো সেকশনে আছে, সেকশন এ কে আর সেকশন বি কে জয়েন করলো, ঠিক? যেটা ব্যাখ্যা দিচ্ছিলাম ওটা পরের উদাহরণে আছে, সেকশন এ আর সেকশন বি কে এন্ড জয়েন করলো, তো একই ধরনেরই জিনিসকে জয়েন করলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর এই যে আরটা যেটা বসেছে, এটা বলেছি যদিও সাবজেক্ট ভার্ব চ্যাপ্টারে, তবু আবার একবার বলে দিচ্ছি, প্রিপজিশনের পরে যারা রয়েছে পুরোটাই কি, এই পুরোটাই এরা হচ্ছে অবজেক্ট, ভার্ব বসে কি কাকে দেখে, সাবজেক্টকে দেখে, তাহলে কে, দা বয়েজ কে দেখে কিন্তু এই আরটা বসেছে, এটা মাথায় রেখো জানো। এবার দেখো এরকমই কাছাকাছি একটা উদাহরণ, দ্য বয়েজ অফ সেকশন এ and the girls of section B are very innocent. এখানে কাকে কাকে জয়েন করছে দেখি চলো, এখানে জয়েন করছে and ছেলেদের, সেকশন এ এর ছেলেদের সাথে, এখানে কিন্তু সেকশন এ কে আর সেকশন বি কে জয়েন করছে না, এখানে জয়েন করছে সেকশন এ এর ছেলেদের সাথে সেকশন বি এর মেয়েদেরকে, ঠিক আছে? মানে এক ঘর করে এগোচ্ছি আমরা, দেখো কিভাবে, এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো জাস্ট বোঝানোর জন্য আর কি, এগুলো পরীক্ষায় এভাবে দেবে না। এবার দেখো
I like the boys of section A and the girls of section B. এখানে and কাকে জয়েন করলো দেখো, and জয়েন করছে সেকশন এর বয়কে আর সেকশন বি এর মেয়েকে। এটা মানে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সেকশন, এই যে গার্লস অফ সেকশন বি আর দা বয়েজ অফ সেকশন এ, এরা কি, এরা হচ্ছে একাধিক ওয়ার্ড যাদের মধ্যে ভার্ব নেই, এরা হচ্ছে ফ্রেজ। তার মানে অ্যান্ড কি করলো, ফ্রেজ কে জয়েন করলো। প্রথমে অ্যান্ড কি করেছিল, প্রথমে অ্যান্ড করেছিল এই যে দেখো রাম অ্যান্ড রোহিত, অর্থাৎ প্রথমে ওয়ার্ড কে জয়েন করেছে, দুটো ওয়ার্ড কে জয়েন করেছে। তারপরে যেগুলো দেখালাম এগুলো কাকে জয়েন করছে, সব ফ্রেজ কে জয়েন করছে। এবার এইগুলো পরীক্ষায় আসে না, এবার তোমাদেরকে যেটা বলার আসল জায়গায় আসি। আই অ্যাম রিডিং এ নোভেল। আগের স্লাইডটা একটু দেখান। এই যে এবার দেখো, I am reading a novel and I am not, আসল জায়গায় এলাম, এতক্ষণ যেগুলো করছিলাম ওগুলো কিছুই না। I am not on ডিউটি these days, আমি উপন্যাস পড়ছি তাই এখন আমি ডিউটিতে যাইনি বা নেই আমি। ঠিক আছে, সমস্যাটা কি দেখো, সমস্যাটা হচ্ছে একই জিনিস অ্যান্ড জয়েন করছে দুটো। এবার দেখো ফ্রেজ থেকে আমরা দুটো ক্লজে এলাম, তাই না? এইদিকে দেখো একাধিক ওয়ার্ড আছে যাদের মধ্যে ভার্ব রয়েছে, এদিকে একাধিক ওয়ার্ড আছে যাদের মধ্যে ভার্ব রয়েছে। এবার আমরা ক্লজ কে জয়েন করছি অ্যান্ড দিয়ে, কিন্তু সমস্যাটা কি, এখানে দেখো আই আছে, কমন জিনিসগুলোকে দেখবো আমরা, এখানে আই আছে, এখানেও আই আছে, বেশ, এখানে অ্যাম আছে, এখানেও অ্যাম আছে, খুব ভালো কথা। এরপরে কি, দুটোই কমন আছে একটা বাক্যে, তাহলে কি আমি কি এটাকে এরকম লিখতে পারি, আই অ্যাম রিডিং আ নোভেল অ্যান্ড আই, আই তো কমন হয়ে গেছে, কমন মানে তো আর লিখবো না, অ্যামও কমন, অ্যান্ড নট অন ডিউটি দিস ডেজ। এটা কি লেখা যাবে, যাবে না। কেন যাবে না, তার কারণ দেখো অ্যান্ড এর পর আবার কোথা থেকে আমি নট পেলাম, অ্যান্ড এর পর নট দিয়ে কি করে করব, হবে কখনো, বেশ ওটা আমি বাদ দিলাম, ধরে নাও হবে, ধরে নাও হবে, কিন্তু অ্যান্ড তো দুটো ক্লজ কে জয়েন করছে, দুটো ক্লজ কে যদি জয়েন করে তাহলে এই যে এইদিকে ক্লজটাতে এই যে এই ওয়ার্ডগুলোর মধ্যে ভার্ব কই, ভার্ব ছাড়া তো ক্লজ হবে না, তার মানে এটা তালিকাটা ঠিক হলো না। কিন্তু হবে, তোমাকে কি করে করতে হবে, যেহেতু একই লোক, আমি নোবেল পড়ছি আবার আমি এখন ডিউটিতে যাচ্ছি না, একই লোক, দুটো ক্লজের সাবজেক্ট একই জনা, তাহলে আমি কিন্তু কমন পাবো, কিন্তু আমি যদি কমন যদি পাই তাহলে কিন্তু এইভাবে লিখলে আবার হচ্ছে না, তাহলে আমাকে তখন কি করতে হবে, তখন আমাকে ঘুরিয়ে লিখতে হবে। এটা সঠিক আনসার হবে এইটা, তবেই তোমার লেখনীটা ক্লিয়ার হবে। সঠিক আনসারটা আমি এর মধ্যে লিখি, নাহলে অন্য স্লাইডে গেলে আবার হারিয়ে ফেলবো। আগে তুমি এই দিকটা লিখে নাও, আই অ্যাম নট অন ডিউটি দিস ডেজ, হলো, অ্যান্ড am reading, বলছি কেন আমটা আনলাম, am reading a novel। দেখো আমটা এই কারণেই আনলাম, ভালো করে শুনবে, তার কারণ হচ্ছে আমি যদি আমটা না আনতাম তাহলে শুধু কি হতো রিডিং, রিডিং মানে কি, এটা এই বাক্যটা কি করতে করা হয়েছে, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে, এটা এই ক্লজের এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, কন্টিনিউয়াস টেন্সে তো একটা হেল্পিং ভার্ব চাই। এবার আমি যদি আমটা না লিখি, যদি কমন নিয়ে নিই, তাহলে কিন্তু আমটাকে বাদ দিয়ে পড়ো দেখো অ্যান্ড রিডিং,
ডাইরেক্ট রিডিং মানে V4 আসে, সাবজেক্টের পর ডাইরেক্ট কখনো V4 আসে না, ওই জন্য আমাকে এমটা তোলা যাবে না, আমি শুধু আইটাকে তুললাম, কারণ এই বাক্যেরও আই যে, এই বাক্যেরও আই আমি একই। ক্লিয়ার হলো? এইটা হচ্ছে সঠিক। তো তুমি যখন কোনো ডেসক্রিপটিভ ইংলিশ লিখবা, রাইটিং লিখবা কোনো কিছু, তখন তোমাকে এইভাবে জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তবে লিখনিতে সুন্দর হবে, নাম্বার পাওয়া যাবে। যেখানে খুশি তাই করা যাবে না। আর একটা জিনিস দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করছি, দেখো খুব সুন্দর, কোথায় গেল, এই যে এটা কনসেপ্ট ক্লিয়ার করছি। এখানে পরীক্ষায় তোমাকে এত ঘোরাতে ফোরাতে এসব দেবে না, পরীক্ষায় দেবে না, এটা কনসেপ্টের জন্য। পরীক্ষায় যদি দেয়ও, তোমাকে হয়তো এরকম করে দিয়ে দিল, এমটাকে হটিয়ে দিল, এখানে যে রিডিং আছে এখানে এমটাকে হটিয়ে দিল, কিন্তু না, এখানে এম দিতে হবে, তবে তো কন্টিনিউয়াস টেন্সটা এ থাকবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার দেখো, ইট হ্যাজ হার্ট আস, হার্ট মানে আঘাত করা, and it will hurt us more, এটা আমাদেরকে আঘাত করবে আরো, in the future, ভবিষ্যতে। মানে যখন একাধিক ওয়ার্ড এই ক্লজে এবং ক্লজে একাধিক একই ওয়ার্ড ব্যবহৃত হবে, তখন কমন নেওয়ার ব্যাপারটা আমি তোমাদের শেখাচ্ছি। ভালো করে দেখো, ইট আছে, ইট আছে, হলো, এবার এখানে আছে হ্যাজ হার্ট, এখানে আছে উইল হার্ট। এবার আমাকে বলো, এই হার্টটা ক নম্বর ফর্মে আছে ভার্বের, বলো কেউ একজন। কি বলো, হার্ট মানে আঘাত করাটা ভার্ব, আর এই হার্টটা ক নম্বরে আছে, এই দুটো হার্ট বলো। 3 নাম্বার স্যার। হ্যাঁ, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে হ্যাভ ভার্বের পর মেন ভার্বটা 3 নম্বরে হয়। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, শোনো, হার্ট এটা V1, হার্ট এটা V2, হার্ট এটা V3, মানে একই, হার্ট হার্ট হার্ট, V1 V2 V3, কিন্তু এরা একই দেখতে হতে পারে, কিন্তু এদের এক্ষেত্রে দেখো হ্যাভ হ্যাজ হ্যাজের পর V3 বসে, তার মানে এ V3 নম্বরে আছে। আর বলো তো মডালের পর ভার্বের ক নম্বর বসে? 1 নাম্বার স্যার, V1। 1 নম্বর, V1। হ্যাঁ, তাহলে এটা কিন্তু এক উদ্দেশ্যে এসছে, এটা এক উদ্দেশ্যে এসছে। তাই তুমি কিন্তু যদি মনে করো যে স্যার একই তো ওয়ার্ড, দুটো তো একই, তাহলে আমি একটাকে একবার লিখবো, মানে তুমি এরকম করতে চাইছো, ইট হ্যাজ হার্ট আস অ্যান্ড, কি বলবো, হবেই না, আসবেই না, ঠিক আছে, মানে আসছেই না, তুমি একটাতে দিয়ে যদি কাজ চালাতে চাও হবে না, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছি। ঠিক আছে, তো এখানে এই হার্ট মানে V3 তে আছে, এখানে এই হার্ট মানে V1 এ আছে। তো কমন বলে যে তুমি তুলে দেবো এই দুটোকে দিয়ে এক জায়গায় লিখবো, হবে না, এ একটা উদ্দেশ্যে এসছে, এ একটা উদ্দেশ্যে এসছে, এটাই আমি বলতে চাইলাম অ্যাকচুয়ালি। অনেক সময় এখান থেকে এরকম কোয়েশ্চেন দিতে পারে, বেসিক নলেজের কোয়েশ্চেন, ইট হ্যাজ হার্ট, এখানে বলবো প্রথম হার্টটা ক নম্বরে আছে, দ্বিতীয় হার্টটা ক নম্বরে আছে, এরকমও ছুটকাট প্রশ্ন দিতে পারে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কনজাংশনের ক্লাস। আর কনজাংশনের কিছু নেই, আমরা যথেষ্ট পড়েছি। যদি কিছু টুকটাক থেকে থাকে, প্র্যাকটিস যখন কনজাংশন, আমরা তো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাবো, যখন প্র্যাকটিস করবো তোমাদেরকে এক সপ্তাহ আগে বলে দেওয়া হবে যে এই চ্যাপ্টারটা আমরা প্র্যাকটিস করবো। বলো, দাঁড়াও, আগে আমি রেকর্ডিংটা অফ করি।